বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারে যারা বয়োবৃদ্ধ বা প্রবীণ তাদের নিয়ে এর আগেও আমরা কথাবার্তা বলবার চেষ্টা করেছি। তাদের অভিজ্ঞতা, তারা যেভাবে আমাদেরকে তৈরি করেছেন, তার জন্যে তাদের শেষ জীবনটা যেন সুখের হয় তার জন্য আমরা কতটা দায়িত্ব পালন করছি। এই প্রশ্ন অতীতে নানা সময় আমরা এই টেবিল থেকে তুলেছি। সরকার বা রাষ্ট্র আসলে কী করছে? পৃথিবীর অনেক দেশে প্রবীণদের জন্য অনেক কিছু আছে, বাংলাদেশে সেই অর্থে তেমন কিছু নেই। হাতে গোনা যে কয়টি আছে সেগুলোকে বৃদ্ধ নিবাস বলে চালিয়ে দেওয়া হয় এবং তার ভেতরকার পরিস্থিতিও খুব যে একটা ভালো সেটা বলা যাবে না। এর বাইরে যারা পরিবারের সঙ্গে থাকেন বা একা থাকেন, সেখানেও তাদের জন্য আসলে কতটা ব্যবস্থা আছে সরকারের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, এইসব নিয়ে নানা প্রশ্ন আছে। ঢাকায় আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে বা যাত্রা শুরু করতে যাচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। এই রিটায়ারমেন্ট হোমসের যে প্রক্রিয়াকালীন সময় বা এটি গড়ে উঠবার সময়কালে আমরা বিভিন্ন সময় এটি নিয়ে কথা বলেছি, অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে। অত্যন্ত আধুনিক আন্তর্জাতিক মানের এটি হেলথ কেয়ার হোম তৈরি হতে যাত্রা শুরু করতে যাচ্ছে আগামীকাল। মূলত এটিকে কেন্দ্র করেই এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের সমাজসেবা বিভাগের সাবেক উপপরিচালক এবং এই মুহূর্তে একজন প্রবীণ নিবাসী সোহেলি আক্তার। আমার টেবিলের একেবারে বা প্রান্তে রয়েছেন প্রফেসর ডক্টর সরদারে নাঈম, চেয়ারম্যান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। টেবিলের আমার ঠিক ডান পাশে রয়েছেন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের সাবেক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গোলাম রাব্বানী মিয়া, তিনিও একজন প্রবীণ নিবাসী। এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটালের বার্ধক্য বিশেষজ্ঞ এবং গবেষক মোহাম্মদ মহসিন কবির লিমন। স্বাগত আপনাদের চারজনকেই তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর সরদারে নাঈম, আপনাকে বিশেষভাবে স্বাগত, অভিনন্দন যে দীর্ঘদিন যাবৎ একটা প্রতিষ্ঠান গড়ে তুলবার চেষ্টা করছেন এবং সেটা যাত্রা শুরু করতে যাচ্ছে আগামীকাল। একটু আপনি আমাদেরকে ধারণা দিবেন যে এই রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল আসলে কাদের জন্যে? ধন্যবাদ জিল্লুর। এর আগেও আপনার এই টেবিল থেকেই, তৃতীয় মাত্রার এই প্ল্যাটফর্ম থেকেই আমরা অনেকবার প্রবীণ বিষয়ক কথাবার্তা বলেছি বিভিন্ন দিবসে, প্রবীণ দিবসে, আলজাইমার্স দিবসে। এবং আপনি জানেন এবং যারা আমার সাথে পরিচিত তারা অনেকেই জানেন যে আমি একজন সার্জন। আমি জাপানে পড়াশোনা করেছি। জাপান থেকে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে দেশে ফিরে সার্জারিতে কাজ করার সাথে সাথে, ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষ করে, তার সাথে সাথে আমার একটা স্বপ্ন ছিল যে এদেশে জাপানিজ স্টাইলে প্রবীণদের জন্য কিছু করব। কারণ জাপানে সেটা আমি দেখে এসেছিলাম। এখন যদি স্পেসিফিক্যালি বলতে চাই কাদের জন্য, বেসিক্যালি আমাদের সমাজের একটি বিরাট অংশ সিনিয়র সিটিজেন্স। তো সিনিয়র সিটিজেন্সদেরকে আবার আমরা 3-4 রকমভাবে ক্যাটাগরাইজ করতে পারি। যেমন আমরা বলি যে 60-র উপরে যারা, 60 থেকে যদি সিনিয়র সিটিজেন ধরি তো 60 to 70 যারা ইয়াং ওল্ড, 70 to 80 যারা মিডল ওল্ড, অ্যান্ড 80 and above যারা ওল্ড। এখন এই 3টি ক্যাটাগরিরই বিভিন্ন সময় নিড বেসড কিছু জেরিয়াট্রিক, এদেরকে আমরা জেরিয়াট্রিক পপুলেশন বলি, জেরিয়াট্রিক হেলথ কেয়ার। জেরিয়াট্রিক কথাটার অর্থ হলো যে এল্ডারলি পিপলের হেলথ কেয়ার নিয়ে যদি কাজ করি। তো যেহেতু আমি একজন ডাক্তার এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং সেই হিসাবে আমি এই প্রজেক্টটিকে ধরেই নিয়েছিলাম যে আমি এল্ডারলি হেলথ কেয়ার প্রজেক্ট হিসাবে করব। তো এল্ডারলি হেলথ কেয়ারে যে সব এল্ডারলি পিপলের যে দৈনন্দিনভাবে হেলথ কেয়ার লাগে তা নয়। তো এটি হলো তাদের জন্যই যারা মনে করেন যে তারা একটি হেলথ কেয়ার আছে, অ্যাভেলেবিলিটি আছে, অ্যাট মাই হ্যান্ড হেলথ কেয়ার পাবো, এইরকম একটা পরিবেশে আমি আমার জীবনের শেষ কয়েকটা বছর বসবাস করতে চাই, থাকতে চাই, তাদের জন্য। এবং এখানে যারা অ্যাম্বুলেটরি, যারা নিজেদের টেক কেয়ার করে থাকতে পারবেন তাদের জন্য যেমন ব্যবস্থা আছে, আবার জীবনের একটা পর্যায়ে যেমন এই যে 80+ যদি বলি, 75-80+, অনেকেই হুইল চেয়ার বাউন্ড এবং বিছানা কেন্দ্রিক হয়ে যান। তো অনেকেরই হয়তো বিছানায়
জীবনের শেষ কয়েকটি মাস বা কয়েকটি বছরও কাটাতে হতে পারে। সেই জন্যই এই প্রজেক্টটিতে যেমন অত্যাধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে 232টি, একই সাথে আপনার 150টির মতো হসপিটাল বেড আছে, যেখানে হুইলচেয়ার বাউন্ড বা বিভিন্নভাবে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে যারা লং টার্ম চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে যেই সুযোগ সুবিধা পাবেন না সেটা এখানে পাবেন। এবং সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমি মনে করি যে 80টি যে আমাদের প্যালিয়েটিভ কেয়ার অথবা হসপিস বেড কথার অর্থই হলো জীবন এন্ড অফ লাইফ কেয়ারে যে আমরা যখন বেড বাউন্ড হয়ে যাই, আমি জানবো যদি ওই লেভেলে চলে যেতে হয়, আমি জানি না যাবো কিনা, হয়তো যেতে হতে পারে, যদি ওই লেভেলে চলে যেতে হয় তাহলে কিন্তু জীবনের শেষ কয়েকটি মাস বা কয়েকটি বছর পর্যন্ত আমাকে হয়তো বেডেই থাকতে হবে। আমার সেন্স যদি ক্লিয়ার থাকে, আমি কিন্তু একটি অন্ধকার ঘরে আমার 5000 স্কোয়ার ফিটের বাড়িতে থাকতে চাইবো না। আমি চাইবো সেখানে যেখানে আমি প্রতিদিন সকাল বিকাল বাগানে বেডসহ আমাকে নিয়ে যে আমি আলো বাতাস পাখি ফুল দেখতে পাবো। তো সেই পরিবেশটা এনশিওর করার জন্যই এই মানুষগুলোর জন্য আরেকটি জনগোষ্ঠী আছে, বিশেষ করে এল্ডারলি, সেটা হলো ডিমেনশিয়া পেশেন্ট। আলজাইমার্স অ্যান্ড ডিমেনশিয়া ইজ এ হিউজ প্রবলেম। আপনারা জানেন আমাদের বর্তমানে আমরা হয়তো আগের দিনে এদেরকে গ্রামেগঞ্জে তো পাগল হিসাবেই আমরা ঠাউরাতাম। বেসিক্যালি একটা বয়সের পরে যখন মানুষ জীবনের সব কিছুই ভুলে যায়, নাস্তা খেয়ে উঠেও যখন ভুলে যায় যে তাকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, প্রতিদিনই সে বাড়ি চলে যেতে চায়, সে ভুলে যায়, সে তার শৈশবে ফিরে যায়, তখন তাকে কিন্তু ঘরে আটকে রাখতে হয়। এরা কিন্তু হারিয়ে যান। তাদের যদি আটকে রাখা না হয়, তারা প্রতিদিনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে হারিয়ে যান। তো ওই রকম পরিবেশের জন্য কিন্তু এই জাতীয় একটি গেটেড কমিউনিটি দরকার, ওই রকম মানুষের জন্য। এবং তাদের কিন্তু ওই কেয়ার গিভার লাগে, কেয়ার গিভার ছাড়া তাদের টেক কেয়ার করা সম্ভব হয় না। আমরা যদি মনে করি গ্রাম থেকে বুয়া এবং দুজন দারোয়ান নিয়ে এসেই বা অর্ডারলি নিয়ে এসেই আমরা এদের টেক কেয়ার করতে পারবো, দ্যাট ইজ নট রিয়েলি পসিবল। সেই জন্য আমি মনে করি এই ধরনের প্রজেক্টে এই ধরনের মানুষগুলোর জন্য কিন্তু এই পরিবেশ আমরা দিতে পারবো, যেখানে উনি বারবার কথা বলেও কিন্তু উনি একই কথা বারবার বলবেন, কিন্তু আবার ট্রেন জেরিয়াট্রিক কেয়ার গিভাররা কিন্তু সেটার সাথে অভ্যস্ত থাকবেন। তারা জানবেন যে উনি বারবার এই কথাটাই বলবেন, বারবার ওনারা উত্তর দিবেন, এবং তাদের খাওয়া পড়া এবং ওইখানে একটা সুন্দর পরিবেশ দিয়ে তাদেরকে সুন্দর সময় কাটানোর একটা ব্যবস্থা করা। এবং সবচেয়েতে ইম্পর্টেন্ট এখানে কিন্তু ওনাদের ছাড়াও, এই ডিমেনশিয়া পেশেন্টের ছাড়াও যারা এল্ডারলি পিপল থাকবেন, তাদের কিন্তু লোনলিনেস জীবনের একটা বিরাট সমস্যা। আমরা একটা বয়সের পরে কিন্তু সত্যি সত্যি লোনলি হয়ে যাই, মানে বাড়িতে থেকেও কিন্তু লোনলি হয়ে যাই। যেখানে ছেলে মেয়েদের সাথেও যদি থাকি সেখানেও কিন্তু আমরা লোনলি হয়ে যাই। আমাদের ছেলে মেয়েদের তাদের বন্ধুদের সাথে আমাদের কমন টপিক কিন্তু 2-4-5টি কমন টপিক ছাড়া নাই। যেমন আমি আমার মাকে যখন দেখতে যাই, যে আমার ভাইয়ের সাথে আছে, গেলে আমি 3টে কথার বেশি তার সাথে কথা বলে আর কোনো টপিক পাই না। মা কেমন আছো, ঘুমিয়েছো, খেয়েছো, ওষুধ খেয়েছো, ব্যথা আছে এখন, ইত্যাদি। এর বাইরে কোনো কথা আমরা পাই না। কিন্তু উনি যখন তার বোনের সাথে কথা বলেন, উনি কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলেন। এই যে একটা কমিউনিটি তৈরি করা, এই বৃদ্ধ বয়সের মানুষগুলোর জন্য একটা কমিউনিটি তৈরি করা, সেই কমিউনিটি তৈরি করার জন্যই এল্ডারলি পিপলদের লোনলিনেস থেকে বেরিয়ে আসার জন্য তাদের জন্য বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশন, তাদের সাথে স্কুল কলেজের বাচ্চাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন হতে পারে। তাদের অনেকের নিজস্ব শখ থাকবে, হয়তো গান শেখা অথবা ছবি আঁকার শখ ছিল জীবনে, পারেন নাই, সারাটা জীবন চলে গিয়েছে। ওখানে আমাদের সেই হবি নার্চার করারও জায়গা থাকবে, যেখানে ওরা গান গাইতে পারবেন, ছবি আঁকতে পারবেন। ওখানে আমরা অনুষ্ঠান করব ওনাদেরকে নিয়ে। আমরা যারা লোনলিনেসের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন, তারা যদি ওখানে থাকেন, এই সুযোগ সুবিধাগুলো যখন আমরা তাদেরকে দিব, তখন তারা ডেফিনেটলি দে উইল হ্যাভ আ নিউ লাইফ। এবং আমি মনে করি আমার একটা স্লোগানই হলো যে রিডিফাইনিং দ্য গোল্ডেন ইয়ার্স অফ লাইফ। আই বিলিভ যে 60 বছর বয়স পর্যন্ত, রিটায়ারমেন্টের 8 বছর পর্যন্ত কিন্তু আমরা আমাদের ফ্যামিলিকে দিয়ে গিয়েছি, নিজেকে তৈরি করেছি, ফ্যামিলিকে দিয়েছি, সোসাইটিকে দিয়েছি, দেশকে দিয়েছি। এখন নিজেকে দেওয়ার সময় কিন্তু শুরু হয় 60-এ, রিটায়ারমেন্টের পরে, যখন কার্যত আমাদের কোনো কাজ থাকে না, কিন্তু তারপরেও আমরা দিতে পারি নিজেকে। সেই জন্য এই বয়সটাকে গোল্ডেন ইয়ার্স ধরেই এটাকে আনন্দময় করে তোলার জন্য এবং সুস্থ এবং মানে স্বাস্থ্য সমস্যাকে অ্যাটলিস্ট
টেক কেয়ার করার মতো একটা পরিবেশে ইন্টিগ্রেট করে যেন আমরা একটা সুন্দর জীবন আমরা নিজেরাও পেতে পারি এবং আমাদের বন্ধুদেরকে দিতে পারি। এই ফ্যাসিলিটিস কিন্তু মোর দেন 600 পেশেন্ট এবং দেখা যাচ্ছে আপনাদের এখানে প্রায় অত্যাধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্টই করেছেন আপনার প্রায় 232 150টির মতো বেড, রাইট, 80 সজ্জার প্যালিয়েটিভ কেয়ার, টার্মিনাল কেয়ার এন্ড হসপিটালস। থ্যাংক ইউ। আমি আবার আসবো আপনার কাছে। দর্শক, আমার দুপাশে দুজন প্রবীণ রয়েছেন এবং তারা প্রবীণ নিবাসে বসবাস করেন। আমি একটু তাদের কাছ থেকে তাদের নিজেদের স্টোরিটা শুনতে চাই। মিস্টার মোহাম্মদ গোলাম রব্বানী মিয়া, আপনার গল্প, আপনার কথা আমি শুনতে চাই, যে জীবনের কথা খুব ছোট্ট করে। ধন্যবাদ আপনাকে। আমি 2019 সালে যখন নিজেকে মনে করতে লাগলাম যে আমি এখন তো একা হয়ে যাচ্ছি, স্ত্রী নেই, ফলে একা হয়ে যাচ্ছে, 2টা মেয়ে, আমি কোথায় যাব, আমি তো স্বাধীন চেতা লোক। তো এই চিন্তা ভাবনা করে অনেক খোঁজাখুঁজি করেছি, জয়দেবপুরে গেছি, ঢাকাতে বিভিন্ন বৃদ্ধাশ্রমগুলোতে আমি ধর্ণা দিয়েছি। অবশেষে যখন একটা পেয়েছি আগারগাঁতে, সেখানকার কথাবার্তা আমাকে খুব ভালো লেগেছে এবং 2020 সাল থেকে আমি সেখানেই আছি। তো সেখানে একটা জিনিস আমি দেখেছি যে আসলে বেটার লাইফ ওখানে কিছুটা গণ্ডির মধ্যে রয়েছে, সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, যে ওখানে অনেকটা কমার্শিয়াল প্রশাসন যেটা আছে, এটা অনেকটা কমার্শিয়ালের চিন্তা ভাবনায় তারা এগোতে শুরু করেছে। সংঘের প্রবীণ নিবাস বলা হয়, হাসপাতাল আছে এবং নিবাসও আছে। তো নিবাসটাকে অনেক সরকারি পরিচালনা না, সরকার অনুদানে, সরকারের অনুদানে, সেটা স্বাস্থ্য দেয় এবং অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর থেকে আসে এবং বাইরের ডোনারদের কাছ থেকে এটা কালেক্ট করে কমিটি কর্তৃক পরিচালিত। ইলেকশনের মাধ্যমে 3 বছরের মেয়াদে কমিটি এখানে তৈরি হয় এবং তারা 3 বছর ধরে চালায়। তো এরা 3 বছরের মধ্যে যে সমস্ত চিন্তাভাবনাগুলো করে, এই সমস্ত চিন্তাভাবনার ক্ষেত্রে হাসপাতালের দিকে হয়তো ঠিক আছে, কিন্তু নিবাসের দিক দিয়ে আমরা তো 60-এর উপরে প্রবীণ। তো 60-এর উপরে এই প্রবীণগুলোর সাথে সহমর্মিতা হতে, তাদেরকে নার্সিং করতে, সেবা করতে তো প্রফেশনাল একজন লাগে। এখানে এটা নেই, এটার শূন্যতা অনেক আগের থেকে গতানুগতিকভাবে এখানে আমাদের সেবা করা হয়। অনেক সময় আমরা বিরক্ত হই, আমাদের বিরক্ত ভাবটা তারা নজরে নেয় না, কোনো গবেষণাও করে না যে আসলে কেন এরা দূরে চলে যাইতেছে, কেন একটু আলাদা হওয়ার চেষ্টা করতেছে, এটা তারা মনে নেয় না। ফলে আমরা যারা একটু স্বাধীন চেতা, আমরা যারা একটু ভালোভাবে থাকার চিন্তা ভাবনা করি, আমরা যারা একটু ব্যক্তিত্ব সম্পন্ন লোক, তারা আশেপাশে এখানে ওখানে যখন আমরা খুঁজতে থাকি, হঠাৎ করে আমি এটা গ্রিন সিটি একটা আছে চন্দ্রিমা, সেখানেও আমি ব্যক্তিগতভাবে গড়ে ওঠা একটা নিবাসে আমি গেছিলাম, ফিজিক্যালি অ্যাটেন্ড করে তাদের চলাফেরা, তাদের সেবার মান, তাদের বিল্ডিংয়ের তাদের সুযোগ সুবিধা, এগুলো আমি অবজার্ভ করছি। তারপরে ওই জাপান বাংলাদেশের যেই রিটায়ারমেন্টের যে হোম তৈরি করছে, সেখানেও আমি গিয়েছি। ওখানে গিয়ে আমি অবাক হয়েছি, এত সুন্দর একটা ফ্যাসিলিটি সম্পূর্ণ 232টা রুমের এরা অ্যাকোমোডেশন তৈরি করেছে এবং প্রত্যেকটা আপ টু ডেট আমি দেখেছি। দেখার পরে অভিভূত হয়েছে এইভাবে যে আসলে আমরা এখন বাংলাদেশে বর্তমানে প্রায় 1,60,00,000 ঊর্ধ্ব প্রবীণ আমরা আছি। তো তাহলে আগামী বর্তমানে তো আমরা কত 17 থেকে 20 লক্ষ মানুষ আমরা করে আসলে। হ্যাঁ, তা আমরা যদি আগামী 50 বছর পর্যন্ত চিন্তা ভাবনা করি, তাহলে সেই অনুপাতে এখানে বৃদ্ধাশ্রম নেই, এখানে কোনো হোম নেই, সরকারি নাই, বেসরকারিভাবেও নাই। যা 2-একটা আছে সেটা তো ওই যে নগণ। কিন্তু এই জাপান বাংলাদেশের এটা দেখে আমি অভিভূত এই কারণেই হয়েছে যে হ্যাঁ, এটা একটা বসবাসের মতন জায়গা, এখানে বিনোদনের মতন জায়গা। এখানে যে কম্পাউন্ডটা তারা তৈরি করছে, এই কম্পাউন্ডে আপনি ছাদের উপরে যদি ওঠেন, বিশাল একটা আকাশ ওখানে দেখতে পাবেন এবং যতগুলো লোক ওখানে অ্যাকোমোডেট হইবে, অ্যালাউ হবে, যারা তো ওখানে থাকতে লাগবে, তাদের একটা মনে হয় যে বিনোদন কেন্দ্র হয়ে যাবে। আমরা ওখানে জিম করতে পারবো, আমরা ওখানে প্লে করতে পারবো। আমরা হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে আগারগাঁতে আছি, কিন্তু আমার চিন্তা ভাবনা ওই রকম স্বাধীন চেতার মতন, যে আমি বন্দি হয়ে থাকতে চাই না। আমাকে যে সেবা করবে তাই একজন প্রফেশনাল হোক,
আমার প্রয়োজন হাসপাতালে হতে পারে, আমার প্রয়োজন বিনোদনের জন্য হতে পারে, আমার জন্য প্রয়োজন টুরিস্টের ইয়ার মাধ্যমে হতে পারে, জার্নির মাধ্যমে হতে পারে। তো এই আমাদের শখগুলো, আমাদের ইচ্ছাগুলো এখানে পূরণ করার কোনো ব্যবস্থা নেই। মিস সোহেলি আক্তার, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো আপনার গল্প, আপনার স্টোরি, যে আপনি আপনার জীবন এবং কিভাবে কোন বিবেচনা থেকে যে প্রবীণ নিবাসে গেলেন। আচ্ছা, আমার হলো যে 2 মেয়ে এবং এটা প্রায় 19, ওরা লেখাপড়া শেষ করে বিয়ের পরপরই চলে গেছে। আজকে প্রায় 20 বছর আমি নিঃসঙ্গ। বিদেশে চলে গেছে? হ্যাঁ, বিদেশে। হ্যাঁ, আপনার মেয়েরা কি দেশে না বিদেশে? দেশেই আছে, কিন্তু ওখানে আর কি ওরা সেটেল হয়ে গেছে অনেক আগেই। কিন্তু কথা হচ্ছে আমি নিঃসঙ্গ জীবনযাপনের জন্য আমি একদিন প্রবীণে গেছিলাম, যেহেতু এটা সমাজ কল্যাণের সাথে রিলেটেড। আমি তখন ওরা বললো যে আপনি নিঃসঙ্গ থাকলে এখানে একটা রুম নিয়ে নেন। তো ওখানে যেটা দেখলাম প্রবীণে, যে আমি নিজের বাসায়ও থাকি, প্রবীণেও আমি যাই, থেরাপি সুবিধা আছে, একটু ওখানে যাই। কিন্তু ওখানে আপনি মনে করেন সব কিছু আপনি নিজেকে করতে হচ্ছে, মানে কেউ আপনাকে হেল্প করতেছে না। আর ওখানে কন্ডিশনে লেখাই আছে শারীরিক মানসিক, এইভাবে শারীরিক প্রতিবন্ধী আমরা কোনো রোগী রাখি না, আপনি সুস্থ মানুষ থাকবেন। তো যাই হোক, আমি এই বয়স পর্যন্ত সুস্থ আছি। বিদেশে অনেকবার গেছি, কিন্তু এখন জানেনই তো আজকালকার সোসাইটিতে ছেলে মেয়ের সাথে থাকাটা কেউই পছন্দ করে না, বিদেশে তো আরও অসম্ভব, দেশেই থাকে না। তখন আমি চিন্তা করলাম, মাঝে মধ্যে আমিও ভাবি যে আচ্ছা এখনও আছি মোটামুটি সচ্ছল, কিন্তু পরিশেষে উনি যেটা বললো যে 70 থেকে 80 বছর বয়সে যখন আমরা ইয়ে করতে পারবো না, তখন তো প্রবীণতার জায়গা হবে না। তখন আমরা চিন্তা করলাম, আমি আমার বড় বোনের সাথে একদিন আলাপ করলাম যে তখন তো আমাদের বাসায় থাকতে হবে, লোকজন রেখেও, কিন্তু না কেয়ার গিভার না, আপনি যতই বলেন একলা বাসায় থাকাটা, আমি তো নিজে একলা বাসায় থাকি, আমার বড় বোনও থাকে, সবাই থাকে, আমরা 3 বোনই একলা থাকি একটা বড় বাসায়, এক একজনে এক এক ফ্ল্যাটে থাকে। কিন্তু তারপরও আমি চিন্তা করলাম যে ওইটাতে আপনি বাসায় থাকলে সম্পূর্ণ ম্যানেজমেন্টটা আপনাকে করতে হচ্ছে, কেয়ার গিভার রাখেন যাই রাখেন, কিন্তু সেটা তো আপনাকে করতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ এটাতে আমি যাই দেখলাম যে আমার কোনো দায়িত্ব নাই, মানে আমার কোনো কিছু দেখতে হচ্ছে না, কিন্তু ওখানে তো আপনাকে প্রত্যেকটা জিনিস ডাইরেকশন দিলে ওরা আপনাকে নিয়ে যাবে। আমার এখন হসপিটাল দরকার গভীর রাত্রে, তখন তো আপনার লোকজন তো দিশাহারা হয়ে যাবে, কিন্তু সেটা আপনাকেই অর্গানাইজ করতে হবে। তখন আমি ভাবলাম যে এখন পর্যন্ত আছি, কিন্তু এর পরবর্তীতে আমাকে এমন একটা জায়গায় যাইতে হবে, মানে এই জায়গাটায় যে আমি বুঝলাম যে না, এখানে আমার আর কোনো দায়িত্ব থাকবে না। আমি অসুস্থ হলাম, ওনাদেরই দায়িত্ব, ওনারা আমাকে হসপিটালে নিয়ে যাওয়া, হয়তো কোনো আত্মীয়স্বজন হয়তো টাকাটা হয়তো দিয়ে দিবে, সেটা আলাদা কথা, কিন্তু এই সুবিধাটা এখানে, মানে আমি যেটা দেখলাম, এত কয়েকটা ওল্ড হোমে আমি গেছি অলরেডি, এত সুবিধা ওরকম কেউ নেই। মানে আপনি যতক্ষণ আসেন আপনি আসেন, কিন্তু বাসায়ও যে আপনি মনে করেন, হ্যাঁ বেশিরভাগ বড় লোকরা বাসায় থাকে, একলা বাসায় থাকে, ছেলেমেয়েরা বিদেশে থাকে বা বাইরে টাইরে থাকে, একলাই থাকে বাসায়, কিন্তু সেটা থাকারও রিস্ক আছে। আপনি লোকজন থাকলে কি, তারা তো আপনার উপরে নির্ভর, আপনাকে অর্গানাইজ করতে হবে, কিন্তু এখানে তো আপনি নিজেকে কিছু করতে হচ্ছে না। আপনি অসুস্থ হলেন, আপনি শেষ বয়সে আপনি মনে করেন আপনাকে নিয়ে গেল হসপিটালে, কিন্তু এগুলা মানে একদম ওই অবস্থায় বাসায় থাকাটাও রিস্কি। হ্যাঁ থাকতেছি, আমরা এখনও থাকতেছি, কিন্তু এইটা দেখে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল যে না, এইভাবে তো চলবে না। আমি মাঝে মধ্যে ভাবি যে প্রবীণ, আমি এখন চলাফেরা করতেছি, আমি চলতেছি ফিরতেছি, কোনো সমস্যা নেই প্রবীণে, কিন্তু এরপরে বেশি অসুস্থ হলে তো প্রবীণে আমাকে রাখবে না, ওরা তো বলেই দিছে কন্ডিশন। কিন্তু তখন কিভাবে কি করব এটা আমার মনে ভাবতেছি। এটা দেখে আমার মনে হলো যে এরকম জায়গায় যদি আমি থাকি, তাহলে মনে করেন যে আমি অন্তত এইটুকু ফিল করব যে না, আমাকে কিছুই করতে হবে না, আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু বাসায় থাকলে আপনাকে অর্গানাইজ করে আপনাকেই বলতে হবে যে আমাকে কোথায় নিয়ে যাবা, সব কিছু আপনার উপরে দায়িত্ব। কিন্তু এটা তো তা না, এখানে আমি অসুস্থ হলাম, ডাক্তার দেখলো, আমাকে এখানে নিয়ে গেলো, মানে এইটা আমি এই প্রথম দেখলাম। কিন্তু অন্যান্য জায়গায় তো ধরেন আমি এখন থাকি নিঃসঙ্গতার জন্য, যে একটু আসলাম, কিন্তু এইটা তো অবশেষে তো আমাকে ভাবতে হবে। আমরা মাঝে মধ্যে ভাবি, আমরা নিজেরা আলাপ করি, আমরা ফ্রেন্ড সার্কেল আলাপ করি যে এখন তো আছি, কিন্তু পরবর্তীতে কি হবে আমাদের, তাই আমরা ভাবি। তো এইটা দেখে আমার একটা ধারণাটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এটা বলতে আমি কিন্তু অনেকবারই গেছি বিদেশে, 8-9 বার গেছি বিভিন্ন কাজে, কিন্তু তখন আমার বয়স কম ছিল। যাই হোক, বিভিন্ন কাজে আমি গেছি, কিন্তু আমি ওখানে মন টিকাইতে পারি নাই। আমার মনে হচ্ছে যে বাংলাদেশি যদি সব কিছু থাকতো তাহলে আমি এখানেই থাকতাম, কিন্তু এখন এইটা দেখে আমি মনে হচ্ছে এটা তো বাংলাদেশই আছে, তাহলে এরকম জায়গায়
যদি ইয়ে থাকে তাহলে তো আমাদের জন্য অনেক সুবিধা। এখানে তো আমাকে আমার নিজের দায়িত্বটা তো আমাকে নিতে হচ্ছে না, আমাকে কোনো কিছু অর্গানাইজ করতে হচ্ছে না। এই সুবিধাটার জন্য আমি এই হসপিটালটা আমি দেখে আমার কাছে এটাই ভালো লাগছে। এটা আমরা কিন্তু যেটা মনে মনে ভাবতাম মাঝে মধ্যে আমরা একসাথে বসে বন্ধু বান্ধব যে আমরা যারা একলা একলা থাকি, একটা বাড়িতে একলা থাকি, কিন্তু আমার যদি এখন কিছু হয় সেই দায়িত্বটা আমাকেই নিতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে এই হসপিটালে তো সেটা না, আপনি ডাক্তার সাহেব বলবে। সবচেয়ে বড় কথা যেটা বলছিলেন যে কথা বলার বিনোদন, এটা সেটা যেটা তখন দরকার। তারপরে এখানে আবার দেখা গেছে যে ছাদে বসলে অনেক কিছু দেখা যায় এবং আরো লোকজন আছে, সেই পর্যায়ের লোকজন আছে, তাদের সাথে সঙ্গ দেওয়া যাচ্ছে। এই সুবিধাটা তো আপনি অন্য কোথাও পাবেন না। মিস্টার মোহসেন কবির লিমন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই রিয়েল পিকচারটা কি আসলে বাংলাদেশের এই বয়োবৃদ্ধ মানুষগুলোর, এবং কি কি সুবিধা অসুবিধা বাংলাদেশে আছে, সুযোগ সুবিধা, এবং আপনার যেহেতু সোফার আই নো যে আপনি প্রবীণ নিবাসেও ছিলেন, জি, দায়িত্বপ্রাপ্ত হয়ে, এবং এখন আবার এখানে দায়িত্ব নিচ্ছেন এক ধরনের, সো ডিফারেন্সটাও একটু শুনতে চাই আপনার কাছে। একটু বাংলাদেশের স্ট্যাটিস্টিকে আসি প্রবীণদের। বাংলাদেশে এই মুহূর্তে প্রবীণ জনগোষ্ঠী রয়েছে 9.28% জনসংখ্যার, এবং আমাদের গবেষণা বলছে সেটি 2040-50 সালে বাংলাদেশে প্রতি 4 জনে একজন প্রবীণ ব্যক্তি থাকবে। এবং আরও ভাববার বিষয় সেটি হলো ইউনিসেফ গত 3 কি 4 বছর আগে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে বাংলাদেশ প্রবণ সমাজের ঝুঁকিতে 2 নম্বর দেশ হিসেবে রয়েছে। তো সিঙ্গাপুর প্রথম এবং বাংলাদেশ, এবং সেই গবেষণায় বলা হয়েছে বাংলাদেশ 2029 সালে প্রবণ সমাজে পা দিতে যাচ্ছে এবং 2047 সালে পুরোপুরি প্রবীণ প্রধান দেশে পরিণত হবে। তার মানে আগামীর বাংলাদেশ কিন্তু একটি প্রবীণ নির্ভর বাংলাদেশ, এবং এই প্রবীণ জনগোষ্ঠী এখন পর্যন্ত আমি বলবো বাংলাদেশে অবহেলিত। তাদের জন্য ওই ধরনের ফ্যাসিলিটি সম্বলিত কোনো প্রতিষ্ঠান নেই, সেটি সরকারি পর্যায়ে হোক এবং বেসরকারি পর্যায়ে হোক। অন্য চিত্রে যদি আমি দেখি, বাংলাদেশে আগে যৌথ পরিবার প্রথা ছিল, এবং সেই যৌথ পরিবার প্রথার কারণে সাধারণত বাবা মারা পরিবারেই আনন্দে থাকতো এবং সেখানেই মৃত্যুবরণ করত। কিন্তু এখন গ্লোবালাইজেশনের এই যুগে যৌথ পরিবার প্রথা ভেঙে গেছে, এখন একক পরিবার তৈরি হচ্ছে, এবং সেটার এফেক্ট গিয়ে পড়ছে সরাসরি প্রবীণদের উপর। আরেকটা বিষয়, মানুষের গড় আয়ু বাড়তেছে। মানুষ কিন্তু এখন আর চাইলেই মারা যাচ্ছে না, সবাই উচ্চশিক্ষিত হচ্ছে, সবাই স্বাস্থ্য সচেতন, এবং সবাই চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি, সেটার কারণে মানুষ মারা যাচ্ছে না, মানুষ কিন্তু বেঁচে থাকতেছে। তো এখন মানুষের এখনই এই 2024 সালেই 75, 85, 90 পর্যন্ত মানুষ কিন্তু বেঁচে থাকছে। তো এই যে লম্বা সময়ের জার্নি কিন্তু মানুষের জীবনের, তো বার্ধক্য আমরা বলি 60 বছর বয়সে গেলে বার্ধক্যে উপনীত হবে। আমি যদি এখন 90 বছর পর্যন্ত বাঁচি, আমার শারীরিক প্রক্রিয়াগুলো যদি দেখি, যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জগুলো, সেগুলো আমি যতই নিজেকে মেনটেন করি, যতই নিজেকে এক্সারসাইজ করি, ভালো খাবার খাই, রোগ প্রতিরোধ করার চেষ্টা করি, 80 বছরের পর আপনাকে বিছানায় পড়তে হবেই, এবং সেটা আরও ভয়াবহ। কারণ কি, ওই যে আগে আপনি রোগ প্রতিরোধ করেছেন, ভালো খাবার খেয়েছেন, আপনি কিন্তু মারা যাবেন না। 80-র পরে আরও 10 বছর 20 বছর বাঁচবেন, কিন্তু সেই বেঁচে থাকাটা হবে একটা বিছানা কেন্দ্রিক। আপনার জীবন হয়ে যাবে তখন একটা বিছানায়। এবং সেটা কি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে কার জীবন এটা 80 পরে? এখন তো 90 তো আপনি দেখে অনেক, ওটা যারা 95 অ্যাক্টিভ লোক আছে, অ্যাক্টিভ আছে, কিন্তু আমাদের যে শরীরের এরকম বলা যেতে পারে যেটা কন্ডিশন, যেটা যে মেডিকেলের ভাষায় যেটাকে বলে, যে একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের শরীরে সেল তৈরি হচ্ছে না, যে সেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে কি ক্ষয় হচ্ছে, সেল ড্যামেজ হচ্ছে। তো সেই সেল ড্যামেজের প্রক্রিয়াটা দেখলে বলা হচ্ছে যে 80-85-র পর এই সেলগুলো ধরে রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায়, যে সেটি যদি খুব মেনটেন করা না হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন ভাববার সময় এসছে, সেটি বাংলাদেশের, যেহেতু আগামী দেশ প্রবীণ নির্ভর বাংলাদেশ হতে যাচ্ছে, এবং বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী প্রবীণ থাকবে, তো তাদের আমাদের দেশ থেকে তারা কি সুবিধা পাবে, এবং সেই বিষয়গুলো নিয়ে ভাবার সময় এসছে। এবং আমি
গর্ব করে বলতে চাই যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল এই প্রতিষ্ঠানটিতে সুপরিকল্পিতভাবে একদম প্রত্যেকটা বয়সের প্রবীণের জন্য সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। যে এই হসপিস কেয়ার আমরা বলি, যারা চিকিৎসক রয়েছেন তারা বলে যে মারা যাবে একজন, ক্যান্সার হয়েছে, যে বলে দিল যে আমাদের কিছু করার নাই, বাসায় নিয়ে যান, নিয়ে গিয়ে তাকে ভালো মন্দ খাওয়ান। কিন্তু এই কথাটা কিন্তু বলা যাবে না, এটা কিন্তু মেডিকেল সায়েন্স অ্যালাউ করে না। করার নাই মানে একজন মানুষের স্বস্তিময় মৃত্যু প্রদান করাটাও আমাদের শান্তিতে দায়িত্ব, যে শান্তিতে সে মৃত্যুবরণ করবে। এবং সেই কেয়ারটাই কিন্তু প্যালিয়েটিভ কেয়ার, হসপিস কেয়ার, এবং সেই ব্যবস্থাটাও কিন্তু এখানে রয়েছে এবং সুদক্ষ টিম দ্বারা সেটি পরিচালিত হচ্ছে। এখানে আরেকটা বিষয় আসে, যেটি খাবার, বার্ধক্যে গেলে খাবার তালিকায় ব্যপ্ততা থাকে, মেনটেন করতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই পুষ্টিবিদদের পরামর্শক্রমে সেখানে খাবার তালিকাটা হতে হবে এবং এক একজনের এক এক রকম। আর লাস্ট যেটি বলবো, বাংলাদেশের যতগুলো ওল্ড হোম রয়েছে, এখন কিন্তু ওল্ড হোম অনেক রয়েছে। এখানে এই নামটা আমার খুব পছন্দ হয়েছে, রিটায়ারমেন্ট। হ্যাঁ, রিটায়ারমেন্ট হোম। তো সেই ওল্ড বলে কাউকে না, হ্যাঁ, তো সেই ওল্ড হোমগুলোতে বলা হচ্ছে যে থাকার নিয়ম যেটি সবকটাই, যে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। কিন্তু যারা অসুস্থ তাদের তো কেউ নিচ্ছে না। আপনি যত ওল্ড হোম আছে, কেউ প্যারালাইজড, যদি বিপদে পড়েছে যে তাকে একটু রাখেন, বলবে না এটা আমাদের অ্যালাউ না, সব ওল্ড হোম। এক্ষেত্রে এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম সম্পূর্ণ বাংলাদেশে এই প্রথম পুরো ব্যতিক্রম একটা মানে সিনিয়র হেলথ কেয়ারের হাব যেটাকে বলে নিয়ে হাজির হয়েছে, এবং সেটি সম্পূর্ণ বিদেশি জাপানের আদলে। এবং জাপান কিন্তু প্রবীণ জনগোষ্ঠীর দিক দিয়ে সবচেয়ে বেশি জনগোষ্ঠী এবং প্রবীণদের নিয়ে তারাই সবচেয়ে বেশি আধুনিক কাজ করে। আমি আশা করব এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ না, এই উপমহাদেশের একটি নিদর্শন হিসেবে দাঁড়াবে, এবং ইনশাআল্লাহ আমরা সবাই সেটা আশা করব, সেটা বাংলাদেশের গর্বের বিষয় নিঃসন্দেহে। প্রফেসর নাইম, কথা শুনতে শুনতে আমরা অনেকগুলো প্রশ্ন আপনার কাছে, কিন্তু অত সময় আমার হাতে নেই। আমি একসঙ্গে প্রশ্নগুলো ছুড়ে দিতে চাই এবং আপনার কাছ থেকে উত্তরটা যে উদ্যোগটা, এর আগে আমরা ছোট ছোট করে আপনার মুখ থেকে বিভিন্ন সময় শুনেছি যে পেছনের গল্পটা আসলে কেমন, এবং সেই সঙ্গে মোটামুটি আপনারা দুজন বলেছেন যে কি থাকছে এই হোমসে, হসপিটালে। একটা প্রশ্ন, এই ধরনের উদ্যোগের ক্ষেত্রে যে এর ব্যবসায়িক স্বার্থটা কি, সেটা একটা বড় প্রশ্ন। এবং এই আপনাদের এই প্রকল্পের মধ্যে যদি অন্য কেউ যুক্ত হতে চায়, সেরকম কোনো সুযোগ আছে কিনা? এখানে আমরা দেখেছি যে দু ধরনের ব্যবস্থা, আপনার অ্যাপার্টমেন্টের বাইরেও সুযোগ, কেউ যদি মনে করেন তার প্যারেন্টসদের বা কাউকে পরিবারের বৃদ্ধ কাউকে রেখে আসবেন একদিন দুদিনের জন্য, সেই ফ্যাসিলিটিসও সম্ভবত আপনাদের এখানে আপনারা রাখছেন। সো যারা অ্যাপার্টমেন্ট কিনবেন তারা কিভাবে ব্যবহার করবেন, সব মিলিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ জলিলুর। আমি সবারই কথা শুনলাম, আমার সহ আলোচকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই। তারা প্রজেক্টটি দেখেছেন, দেখে এসেছেন। আসলে যেই কথাটা আমি বলি যে আমাদের যে সোশ্যাল ট্যাবু বা সোশ্যাল স্টিগমা যেটা আমাদের আছে, ওল্ড হোম কিন্তু আমিও বিশ্বাস করি না। ওল্ড হোমে কিন্তু আমি আমার মাকে ওল্ড হোমে দেবো না, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। ওল্ড হোম তাদের জন্যই যাদের বেসিক্যালি, আমি মুকুল সাহেবের ওল্ড হোম ভিজিট করেছি, গিভেন্সি গ্রুপের, ফ্যান্টাস্টিক, খুব করেছেন, সুন্দর করে করেছেন উনি। এবং সেটাও কিন্তু উনি নিজেই বলেন যে আল্লাহ ছাড়া যার গতি নাই তার জন্য ডেফিনেটলি ওই ক্লাসের জন্য আমাদের চিন্তা করতে হবে, এবং আমাদের পপুলেশন কিন্তু ওই ক্লাসের অন্তর্ভুক্ত। কিন্তু ওই ক্লাসের জন্য কিছু করার আগেও আমাদের মতো মানুষগুলো যারা এখানে বসে আছি, আমাদের মতো মানুষগুলোর জন্য কিছু একটা করা দরকার বলেই আমি এই রিটায়ারমেন্ট হোম, যে নামটা আপনি পছন্দ করেছেন, যে ওল্ড হোম না বলে আমি রিটায়ারমেন্ট হোম বলছি। এটা বেসিক্যালি আগেও বলেছি আমি, একটা কম্প্রিহেন্সিভ, কারণ আমাদের অফিশিয়াল রিটায়ারমেন্টের এই হচ্ছে 57 59, আমরা যদি 60ও ধরি বা আফটার 60, আমাদের দেশে আমরা কী করি বেসিক্যালি আফটার 60 তো আমরা রিটায়ারমেন্টের পরে নিজের একটা বাড়ি বানাই। বাড়ি বানাতে বানাতে বাই 65 আমরা আরও দুর্বল হয়ে যাই। 65 থেকে যখন আমরা থাকি তখন আর ওই বাড়িতে আমরা এনজয় করতে পারি না টু মানে মেনি এক্সটেন্ট। কিন্তু আমি মনে করি যে এল্ডারলি কেয়ার হোম, যেটা আমি
তৈরি করেছি আমি এবং আমার বন্ধুরা মিলে, আরও কিছু বন্ধু পরে যোগদান করেছে। তো এই স্টোরিটা হলো এখানেই যে জাপানের সোশ্যাল স্ট্রাকচারই কিন্তু ওই আল্লাহ ছাড়া যার গতি নেই ওই জাতীয় লোক আমরা খুব একটা পাই না, যার জন্য ওদের এল্ডারলি কেয়ার হোমগুলো যেই রকম হোম ঠিক আমরা যেটা তৈরি করতে যাচ্ছি এই জাতীয়ই, বরং আমাদেরটা বলবো আরেকটু এক্সটেন্সিভ, কারণ আমরা একটার মধ্যেই সব কিছু অ্যাকোমোডেট করতে চেয়েছি। পিছনের গল্পটা হলো যে ডেফিনেটলি জাপানে আমার বন্ধু ডক্টর সুগানামি যখন আমার সাথে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তৈরিতে আমাকে হেল্প করলেন, ওনার নিজস্ব রিটায়ারমেন্ট হোম ছিল বলেই আমি ওটা ভিজিট করতে গিয়েছিলাম। আমি নিজের হাসপাতাল তৈরি করার প্ল্যান ছিল আমার জাপান দেশে ল্যাপারোস্কোপিক সার্জারিকে এস্টাবলিশ করা বা নিজে কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম। সেই সাথে যখন আমি ডক্টর সুগানামির এল্ডারলি কেয়ার হোম বা ওল্ড হোম দেখলাম, দেখে আমার মনে হলো যে জীবনে কখনো যদি সুযোগ হয় তাহলে আমার সার্জিক্যাল ক্যারিয়ারের পরে জীবনের শেষ রিটায়ারমেন্টের, আমাকেও তো একসময় রিটায়ারমেন্টে যেতে হবে, রিটায়ারমেন্টের সময়টাতে যেন আমি নিজেকে এবং আমার সমবয়সী মানুষদের জন্য কিছু একটা করতে পারি, সেটা করার জন্য বেস্ট মনে হয়েছে আমার এরকম একটা এল্ডারলি কেয়ার হোম। যার জন্য আমি একই সাথে বলেছি যে প্রফেশনাল কেয়ার গিভার কিন্তু প্রয়োজন এ ধরনের হোমের জন্য। 2008 সাল থেকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন তৈরি করে আমি এবং ডক্টর জোনায়েদ আমরা ম্যান পাওয়ার ডেভেলপমেন্টেও নিজেরা মনোনিবেশ করেছিলাম এবং আমাদের এখানে প্রায় 7-8টি ইনস্টিটিউট যেখান থেকে নার্স কেয়ার গিভার্স তৈরি হয়ে আসছে। এখন আপনি আবার জিজ্ঞেস করেছেন যে এটার পিছনে ব্যবসায়িক উদ্দেশ্যটা কী। বেসিক্যালি কিন্তু জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল যখন আমি তৈরি করি তখনও সেটাও ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় নাই, এটাকে করেছিলাম নিজস্ব একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার জন্য। তবে যে কোনো প্রতিষ্ঠানই যদি সেলফ সাস্টেনেবল না হয় উইথ ইটস ওন ইনকাম, তাহলে সেটাকে আর এগিয়ে নেওয়া যায় না। আমি 93 সালে, আজকে থেকে 31 ইয়ার্স এগো যে হাসপাতাল তৈরি করেছিলাম 15 বেড দিয়ে, সেটা এখন 100 বেডের একটা হাসপাতালে রূপান্তরিত হয়েছে। অনেক ডাক্তার কাজ করছেন, গত 3 দশকের বেশি সময় ধরে অনেকে চিকিৎসা পেয়েছেন। ঠিক এটা সেলফ সাস্টেনেবল ছিল বলেই পেরেছি। ঠিক একইভাবে এই প্রতিষ্ঠানও যদি সেলফ সাস্টেনেবল হয়ে যায়, আমি একজন সার্জন, আমার স্ত্রী একজন প্রফেসর অফ হিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটি, সুতরাং আমার 2 ছেলে দুজনেই নিজেরা কাজ করে এবং নিজেদের ইনকাম করে। আমার কিন্তু ইনকামের প্রতি টার্গেট করে এই ধরনের প্রতিষ্ঠান করার দরকার হয়নি। আমি যেটা করেছি একটি সেলফ সাস্টেনেবল প্রতিষ্ঠান হিসেবে এটা যদি দাঁড়া করাতে পারি তাহলে আমি হ্যাপি, এই জন্য যে তাহলে এটা একটা বিশাল জনগোষ্ঠীকে অনেক ক্ষেত্রেই, যদিও আমি বলবো আমাদের দেশের পার্সপেক্টিভে ইট ইজ এ ভেরি ভেরি টাইনি থিং, কিন্তু তারপরেও এটা শুরু তো কোথাও না কোথাও কাউকে না কাউকে করতে হবে, সেই হিসাবে এটাকে শুরু করা। আপনি আবার জিজ্ঞেস করেছেন যে এখানে কারা কিভাবে থাকবেন। এখানে দুটো ব্যাপার আছে। এখানে অনেকেই অ্যাপার্টমেন্ট বুকিং দিচ্ছেন, অনেকেই যারা পছন্দ করছেন তারা ভাবছেন যে তার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট এটাই হবে, জীবনের শেষ কয়টি বছরের জন্য যদি অ্যাটলিস্ট একটা কমফোর্টেবল, টেনশন ফ্রি, হ্যাসেল ফ্রি লাইফ আমি লিড করতে চাই। এখানে যেই রুমগুলো থাকছে সেখানে একটা কিচেনের থাকছে, একটা সিটিং রুম থাকছে, বেডরুম থাকছে, হুইল চেয়ার প্রপারলি যেন ব্যবহার করা যায় সেরকম একটা এস্টাবলিশমেন্ট। যারা কিনবেন তারা থাকতে পারবেন, কিনে যে এখনই থাকতে হবে সেটা আমি বলছি না। ওনারা কিনে হয়তো রাখবেন নিজেদের একটা পার্টিকুলার সময়ের জন্য, অন্য সময়টা, তার আগের সময়টা তারা এটাকে ভাড়াও দিয়ে দিতে পারবেন। আমাদের কোম্পানি যেটা ঢাকা এভারগ্রিন রিটায়ারমেন্ট হোমস কোম্পানির আন্ডারেই আমাদের এই প্রতিষ্ঠান, কোম্পানি নিজেই এটা ভাড়া দেওয়ার ব্যবস্থা করবেন, ওনাদেরকে তাদের ডিউ ভাড়াটা দেবেন, কোম্পানি হয়তো নিজস্ব একটা সার্ভিস চার্জ হিসেবে নেবেন। তারপরে যারা এখানে কিনেন নাই তারা যদি থাকতে চান তারা ভাড়ায় থাকবেন। এটার ভাড়া কত পড়বে না পড়বে, এখানে থাকা খাওয়াটা তো ডেফিনেটলি একটা খরচ আছে। সেই খরচটা আমি বিশ্বাস করি ঢাকা শহরে 1200 বা 1500 স্কোয়ার ফিটের একটা বাড়িতে যদি দুটো মানুষ বা বিশেষ করে রাব্বানী ভাইয়ের মতো যদি একা মানুষ আপনি যদি থাকতে চান তাহলেও কিন্তু খুব কম খরচ লাগবে না। আপনার সব কিছু মিলে থাকা খাওয়া ভাড়া এবং যে অ্যান্সিলারি সাপোর্ট, আপনার মেইড এবং অর্ডারলি যারা থাকবে তাদেরকে টাকা পয়সা দিয়ে এবং সব কিছু নিজের মতো করে চালিয়ে যেই খরচ হবে সেই খরচ কিন্তু কম নয়। যারা হিসাব করবেন তারা হয়তো বুঝবেন। সুতরাং সেখানে ইজিলি আপনাদের মতো মানুষ বা একটা কেউ যদি না কিনেও থাকতে চায় তাদেরও থাকার ব্যবস্থা হবে। আরেকটা জিনিস আপনারা নিজেরাই খেয়াল করেছেন, যেখানে তো আমরা যারা থাকতে পারবে
নিজেদের মতো করে সেই গ্রুপটার কথা বলছি, কিন্তু আরেকটা গ্রুপ আসবে যারা বেড রিডেন হয়ে যাবে অথবা যারা হুইল চেয়ার বাউন্ড হয়ে যাবে। হসপিটাল বেডস এবং হসপিস বেড সেগুলোরও ডেইলি বেসিসে একটা ভাড়া হবে এবং সেই হিসাবে থাকবে। এখন যেই জিনিসটা সবচাইতে ইম্পর্টেন্ট যে আমরা এই যে সোশ্যাল ট্যাবুর যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আবারও ধন্যবাদ যে আমরা কোন সুযোগটা নিতে যাচ্ছি। ইটস নট যে আমি আমাদের প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট করতে এসেছি, তা না, আমরা একটা সোশ্যাল চেঞ্জের কথা বলতে আসছি। আমরা কিন্তু কোনোভাবেই সমাজে আমি নিজেকে আমার পিতা বা মাতাকে ওল্ড হোমে দিয়ে আমি আরামে জীবনযাপন করছি সেই কথাটা বলতে আসি নাই। আমি আসছি এখানে ওল্ড হোম ইজ ওল্ড হোম, কিন্তু এল্ডারলি কেয়ার হোম ইভেন আমার বাবা মায়ের জন্য আমার বাড়িতে রেখে তাকে একটা ঘরে বন্দি করে রেখে বা বন্দি অবস্থায় অলমোস্ট রেখে তার যে টেক কেয়ার আমি করছি তার চেয়ে অনেক অনেক বেশি হ্যাপি টেক কেয়ার করতে পারবো, হ্যাপি সিচুয়েশন তাকে আমরা দিতে পারবো এইরকম একটা প্রতিষ্ঠানে। ইভেন আপনি অন্য এর আগে যেমন বলেছেন কেউ যদি বিদেশ যেতে চায় অনেক সময় জরুরি অবস্থায় বাবা মাকে নেওয়াও সম্ভব হচ্ছে না, হয়তো তাদের শারীরিক কন্ডিশনের জন্য আবার আপনাকে যেতেও হচ্ছে, সো দ্যাট ওই সময়টা আপনি এই সময়টা আমরা ডে কেয়ার এবং অন্যান্য আত্মীয়স্বজন যদি চারপাশে কাছে মানুষ না থাকে তারা ডেইলি বেসিসে, উইকলি বেসিসে এমনকি মান্থলি বেসিসেও কিন্তু এই ধরনের আমরা বেবি সিটিং এর কথা চিন্তা করি। সারা পৃথিবীতে অ্যানিমেল বা পেট রাখারও ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশে বুড়ো বাবা মারকে রাখার ব্যবস্থা নাই। আপনি ওই রকম গ্রাম থেকে নিয়ে আসা বুয়া এবং দারোয়ানদের হাতে আপনার বাবা মাকে রেখে 7 দিনের জন্য দেশের বাইরে যাবেন, সেটা অনেকাংশে আমরা কল্পনাও করতে পারি না। সুতরাং এই সিচুয়েশনগুলোকে থেকে বেরিয়ে আসার জন্যই আমরা এরকম একটা প্রতিষ্ঠানে হাত দিয়েছিলাম এবং ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত যে 12 বছরের চেষ্টার পরে, অ্যাক্টিভ চেষ্টার পরে এবং গত 33 বছরের স্বপ্নের পরে আমি একটা কোইন্সিডেন্সের কথা বলি। আমি 1991-এ 20শে ডিসেম্বর এদেশে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি করি এবং 2024-এ সেই 20শে ডিসেম্বরই আমি আমার এই প্রতিষ্ঠানকে ওপেন করতে যাচ্ছি এবং দুটো দিনই শুক্রবার। আল্লাহর অশেষ রহমত এবং আমি কাকতালীয়ভাবে মিলে গিয়েছে বটে, কিন্তু আমি আজকে এই অনুষ্ঠান থেকে যেই মেসেজটা দিতে চাই সেটা হলো যে শুধু আমি না, আমরা না, এইরকম প্রতিষ্ঠান তৈরি করার জন্য প্রাইভেট এবং গভর্নমেন্ট লেভেলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা ওই ওল্ড হোম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে এল্ডারলি কেয়ার হোম বা রিটায়ারমেন্ট হোম তৈরি করে মানুষকে একটা কমফোর্টেবল লিভিংয়ের ব্যবস্থা করে দিই একটা পার্টিকুলার বয়সের জন্য। সো মিস্টার লিমন, আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে আসলে বাংলাদেশে এই বয়োবৃদ্ধ মানুষদের সমস্যাগুলো কী, মানে যেটা আসলে অ্যাড্রেস করা দরকার। এখন সেই সমস্যাগুলো যদি অ্যানালাইসিস করি তো সেগুলো এক এক গ্রুপের প্রবীণের জন্য এক এক ধরনের সমস্যা এবং উচ্চবিত্ত প্রবীণের এক ধরনের সমস্যা, মধ্যবিত্ত প্রবীণের এক ধরনের, নিম্নবিত্তের আরেক ধরনের সমস্যা। তো আমি উচ্চবিত্ত যারা রয়েছে তাদের কিন্তু মূল সমস্যা একাকিত্ব এবং তারা মানসিক সমস্যা একটু বেশি ভুগে থাকেন একাকিত্বর কারণে এবং তারা কর্মজীবনে কর্মঠ থাকেন, দীর্ঘ সময় পর যখন রিটায়ারমেন্টে যান তাদের একাকিত্বটা খুব ঘিরে ধরে, তো সেখান থেকে তারা মুক্তি চায়। তো এইটা মধ্যবিত্ত সমাজের যে সমস্যা সেটি রিটায়ারমেন্টে যাওয়ার পর তারা একটা অর্থনৈতিক চাপে পড়ে যায় যে সারা জীবন একটা চাকরি করে, চাকরির পর ছেলে মেয়ের উপর ডিপেন্ডেবল হতে হয় এবং ছেলে মেয়ে দেখা যায় আমেরিকা কানাডাতে অনেক টাকা বেতনে চাকরি করছে কিন্তু বাবা মায়ের প্রতি নজর দিচ্ছে না। কিন্তু আমি এই অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট করব আপনারা আপনার বৃদ্ধ বাবা মা তার প্রতি নজর দেন এবং তাদের কিন্তু জীবন কেটে যায় একটা সন্তানকে বড় করতে করতে, সর্বস্ব দিয়ে দেয়। আমরা সন্তানরা যারা রয়েছি দেখা গেল আমরা যখন স্টুডেন্ট থাকি আমরা বন্ধুদের সাথে সমুদ্র দেখতে যাচ্ছি, পাহাড় দেখতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, টাকা দিচ্ছে কে? আমার বাবা, জোর করে নিচ্ছি, বাবা টাকা দাও নইলে আমার প্রেস্টিজ থাকছে না বন্ধুদের সাথে যাব। কিন্তু আমার বাবা মা কিন্তু তখনও রাতে বিছানায় স্বপ্ন দেখছে যে আমরাও একদিন সমুদ্রে যাব, আমরাও একদিন পাহাড় দেখব। ছেলে মেয়ে এসে গল্প করতেছে সমুদ্রের গল্প, সমুদ্র দেখতে কেমন রে, মা বলতেছে কেমন, বড় বড় ঢেউ। কিন্তু আমাদের বাবা মায়ের আর কিন্তু সমুদ্র দেখা হয়, পাহাড় দেখা হয় না। তারা সেই স্বপ্নটা দেখতে দেখতেই একদিন মৃত্যুবরণ করে। অন্যদিকে উল্টো চিত্রে সন্তানরা কিন্তু অনেক টাকা কামায় এক সময়, কিন্তু বাবা মার পেছনে খরচ করতে চায় না। তো
তা আমি আহ্বান জানাবো যাদের বাবা মা জীবিত রয়েছেন এবং তাদের প্রতি নজর দেন এবং তাদের মৃত্যুর আগে স্বস্তিময় জীবন দেয়া সন্তানের একটা কর্তব্য। মিস সোহেলি, আপনি আমাদেরকে একটু বলবেন যে প্রবীণদের জন্য, এমনকি যেমনটা মিস্টার লিমন সন্তানদের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য যে পরামর্শ রাখলেন, আপনার দিক থেকে আপনি কি বলবেন? এমনকি অন্যান্য প্রবীণ যারা আছেন আপনার বয়সী বা আপনার চেয়ে বয়োবৃদ্ধ বা যারা প্রবীণ হতে যাচ্ছেন তাদের জন্য আপনার দিক থেকে। আমার যেটা বলি, আমি আমার নিজের ফ্যামিলিতেই দেখছি যে উচ্চবিত্তদেরও সমস্যা আছে, তারা একলাই থাকে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি নিজের দিকেও ভাবি, আমার বোনদের অবস্থাও দেখি, যেটা যে এটা এখন আপাতত আছে, কিন্তু সব কিছু নিজে করা এটা তো এত সম্ভব না। হ্যাঁ, টাকা পয়সা হয়তো উচ্চবিত্তদের টাকা পয়সা কেউ চায়ও না, ছেলেমেয়েরা দেওয়ার কেউ অপেক্ষা রাখে না, প্রত্যেকের হাজব্যান্ডই যা করে গেছে সেটাই যথেষ্ট। কিন্তু থাকাটা খুবই রিস্কি আমি যেটা মনে করি। কারণ আমি দেখছি এবার যে যখন অসুস্থ হয় তখন এরা ওই কাজের লোকদের বলে ঠিকই, কিন্তু তারা মানে অসহায় হয়ে যায়। তখন তোরা সমানে আত্মীয় স্বজন, বাইরের দূরের আত্মীয় স্বজন, তারা অনেক সময় আসে না, এমনকি এই অবস্থা মারাও যেতে দেখছি দু একজনকে। তো কাজেই উচ্চবিত্তদের টাকা পয়সার সমস্যা নাই, কিন্তু না থাকলেও এই সমস্যাটা আছে, এই নিঃসঙ্গতাটা সাংঘাতিক মারাত্মক। এবং সব কিছু শেষ বয়সে নিজেকে করাটা, নিজে অর্গানাইজ করা সব কিছু, ছেলে থাকলে চিন্তা নাই, ছেলে অর্গানাইজ করতেছে, কিন্তু একাকী এত কিছু অর্গানাইজ করা সম্ভব না। আর মধ্যবিত্তদের মধ্যে যেটা টাকা পয়সার কিছু সমস্যা থাকে, আর আজকাল মধ্যবিত্ত সমাজও দেখা গেছে যে সেই আগের মানে একান্নবর্তী সংসারটা এখন আর নাই, তাদের মানে প্রত্যেকেই সিঙ্গেল ফ্যামিলিতে চলে যায়। তখন তারা বাপ মাকে ঠিকমতো টাকা পয়সা না দিলে, যেটা লিমন সাহেব বলছে এটা কথা ঠিক, এটা আবার আরেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। তখন তারাও মানে খুব মানসিক অশান্তিতে ভোগে। উচ্চবিত্তদেরও মানসিক অশান্তিটা অন্যরকম, যে নিঃসঙ্গতা। আর মধ্যবিত্তদের নিঃসঙ্গতা থেকেও টাকা পয়সার জন্য তারা খুবই চিন্তিত থাকে, তারা মানে অনেক সময় কমপ্লেন করে। এবং তারা যেসব ওল্ড হোমে থাকে আমি দেখছি, আমি একটা ওল্ড হোমে যাই দেখছি, আমাকে একজন বলতেছে যে আমাকে খালি শুক্রবার ফোন করবেন। আমি বলছি কেন? বলে কি শুক্রবার ছাড়া মোবাইল দেয় না। আমি বলছি এটা কেমন কথা, শুক্রবার ছাড়া আপনি কি মোবাইল দিবে না? তো বলে কি হ্যাঁ এখানে তো এরকমই আপা, এটা তো আর বলে লাভ নেই। তখন আমি মনে করি এটা তো একটু মানবাধিকার লঙ্ঘন না, যে শুক্রবার ছাড়া উনি আর ফোন পাবে না। কিন্তু মানুষ তো ফোন ছাড়া আর কি পাশের লোকটার সাথে কতক্ষণ কথা বলবে। তো এই জন্য আমি পার্সোনাল ফোনও ক্যারি করতে দেয় না, পার্সোনাল ফোন এটা আমি দেখছি সাভারে, আমি নবীনগরে 2টা করছি, একটা হলো টাকা দিয়ে থাকা, আর একটা বিনা পয়সা ফালুটাও। তো ওই ভদ্রলোক বললো যে আমাকে শুক্রবারে আপা ফোনে পাবে, কিন্তু এছাড়া অন্যদিন আমাদের ফোন দেয় না। আমি বলছি কেন দেয় না? বলে ওগুলো নিয়ে যায়। তখন আমি বললাম যে এটা আবার কী কথা। কাজে অনেকগুলো ওল্ড হোম আমি এমনি নিজের আগ্রহে আমি পরিদর্শন করে দেখছি। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এইটাতে মানে আপনার সমস্ত স্বাধীনতা পুরা, আপনি যা কিছু চাইবেন তাই হবে। এটা উচ্চবিত্তদের জন্য তো মানে প্রয়োজনই, মধ্যবিত্তদের জন্য এটা খুব প্রয়োজন। যদি একটু ছেলেমেয়েরা যদি একটু মনে করে যে আমার বাপ মাকে আমি এইটুক টাকা অন্তত পাঠাই, উচ্চবিত্তদের হয়তো পাঠাইতে হয় না, তারা নিজেরাই বহন করতে পারবে, কিন্তু অন্তত যদি বাপ মাকে এইটুক করতে পারে, তাও আমার মনে হয় তাদের জন্য মানে তাদের ছেলেমেয়েরা একটা স্যাটিসফাই থাকলো যে না আমার বাপ মা এমন একটা জায়গায় রয়েছে। মানে অন্য ওল্ড হোমে আমি এরকম কোনো সুবিধাই দেখিনি। এবং তারা অ্যাকচুয়ালি বেড রিডেন রোগী তো রাখবেই না, সেটা তো আগেই বলা আছে। কাজেই আমি এই হসপিটালটা করে আমার অন্যরকম ধারণা। মিস্টার গোলাম রাব্বানী মিয়া, ছোট্ট করে যদি বলেন। আমার কথা হচ্ছে যে মধ্যবিত্ত, ছোট নিম্ন মধ্যবিত্ত যেটা, এদের আর্থিক চাহিদাটা একটু বেশি, এদের সঞ্চয়টা কমে যায়। যারা চাকরিজীবী তাদের আয়ও লিমিটেশন হয়ে যায়, আর যারা ব্যবসায়িক তাদের তো ওই বৃদ্ধ বয়সে যদি নিম্ন মধ্যবিত্ত হয় তাদের অবস্থা আরও অন্যরকম হয়ে যায়। যেমন আমার কথা যদি আমি বলি, তো আমার সোর্স অফ ইনকাম হলো আমার পেনশন, প্লাস আমার ল্যান্ড প্রপার্টি আছে দেশের বাড়ি, এই পুকুর আছে, তারপর বাগান আছে, তারপরে ফিশারিস আছে, ক্ষেতের জমি আছে। এই নিয়ে আমার জন্য অসুবিধা হবে না। কিন্তু কয়েকজনের আছে, এই যে এখানে যেই ইয়েটা আমি দেখে আসলাম, সেটা উচ্চ মধ্যবিত্তদের জন্য কোনো প্রবলেম নাই, কিন্তু নিম্ন মধ্যবিত্ত যেটা, সেটাদের জন্য যদি সুবিধা থাকে কমার্শিয়াল ভাব না নিয়ে, তাহলে এই সমস্ত প্রবীণদের
সুবিধা দিলে তারা আগ্রহ বেশি করে দেখাবে। তার কারণ তারা অনাথ, তাদের ছেলে মেয়েদের সাথে থাকেও তারা অবহেলিত হয়ে যায়। ফলে এই সুযোগটা সন্ধান যদি তাদেরকে দেওয়া যায় এবং ফিনান্সিয়াল যদি ফ্যাসিলিটিস কিছুটা ইনহ্যান্স করা যায় তাহলে তাদের আগ্রহটা বাড়বে, এটাই আমি মনে করি। প্রফেসর সদর নাইম, ক্লোজিং রিমার্কস। জেলুর, আমাদের আসলে জীবনে এর আগেও কথাটা হয়তো বলেছি আমি, 3টে জিনিসের ব্যাপারে আমাদের আসলে প্রিপারেশন থাকে না, বিকজ এই 3টে জিনিস নিয়ে আমরা ভাবি না। সেটা হলো অসুস্থতা, একজন ডাক্তার হিসেবে সেটা আমার সারা জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। একটা অসুস্থতা, একটা বেঁচে থাকলে বার্ধক্য এবং মৃত্যু। এই 3টা জিনিসের জন্য আসলে প্রিপারেশন সময় মতো নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আমরা কিন্তু ছেলের বিয়ের জন্য বা বিদেশে পাঠাবো মেয়ের বিয়ের জন্য টাকা জমাই, কিন্তু আমরা হার্টের অপারেশন রাখতে পারি সেই জন্য কখনো টাকা জমাই না, আনফর্চুনেটলি, বিকজ আমরা এটা স্টেট অফ ডিনায়ালে থাকি এই 3টা ব্যাপারে। ঠিক বার্ধক্যের ব্যাপারে তাই। সুতরাং আমাদের অসুস্থতা, বার্ধক্য এবং মৃত্যু এই 3টে জিনিসের জন্য যখন প্রিপারেশন নেওয়া দরকার মনে করি, অ্যাটলিস্ট আমরা যারা কাছ থেকে এই 3টে জিনিস দেখি, আমি তো ডাক্তার হিসেবে বাই প্রফেশন আমাকে দেখতে হয় একদম কাছ থেকেই, তখন আমার মনে হয় যে আসলে আমাদের সময় মতো একটা প্রিপারেশন নেওয়া দরকার। এবং এই রিটায়ারমেন্ট হোমটি কিন্তু আমি নিজেকে স্বার্থপর বলি সেই সেন্সে, এটা আমি আমার জন্যই তৈরি করেছি এবং আমার সাথে আরও 500-600 জন যদি একই রকমভাবে বেনিফিটেড হন উইথ দিস ফ্যাসিলিটিস, দেন আই উইল থিঙ্ক যে আই এম সাকসেসফুল অ্যান্ড মাই ড্রিম হ্যাজ বিন অ্যাচিভড। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মহসিন কবির লিমন, মিস্টার গোলাম রাব্বানী মিয়া, মিস সোহেলি আক্তার এবং প্রফেসর ডক্টর সরদার নাইম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেবার জন্য। দর্শক, কালকে যে রিটায়ারমেন্ট হোমস যাত্রা শুরু করতে যাচ্ছে, আমরা তো সাফল্য কামনা করি। একই সঙ্গে যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে যারা বয়োবৃদ্ধ, যারা আমাদেরকে অনেক দিয়েছেন, তাদের জন্য আমাদের প্রত্যেকের সন্তান হিসেবে, রাষ্ট্র হিসেবে, সমাজ হিসেবে, পরিবারের সদস্য হিসেবে অনেক কিছু করবার আছে, করা উচিত। এটা কেবল ঋণ শোধ নয়, কিছু কিছু ঋণ আছে, বিশেষ করে বাবা মায়ের প্রসঙ্গটা এখানে আলোচনা হচ্ছে। বাবা মায়ের ঋণ কখনোই কোনো সন্তানের পক্ষে, তিনি যত উচ্চবিত্তই হন না কেন, যত শিক্ষিতই হন না কেন, তার পক্ষে সেটা শোধ করা সম্ভব নয়। কিন্তু আমরা যেন প্রত্যেকে যেখানে আছি, এই বয়োবৃদ্ধ মানুষদের মৃত্যুটাকে শান্তির, স্বস্তির এবং সম্মানের করতে পারি, সেই উদ্যোগটা আমাদের নেওয়া দরকার। এবং যাদের বাবা মারা জীবিত আছেন, যেদিন গেছে তো গেছে, বাকি দিনগুলোতে আমরা যেন চেষ্টা করি তাদের জন্য কিছু করবার। এবং মাথায় রাখতে হবে যে বাবা মায়ের যে ভূমিকা বা অবদান, সেটা আসলে নিজে বাবা মা না হলে এবং একটা সময় পেরিয়ে না যাওয়া পর্যন্ত উপলব্ধি করা যায় না যে আসলে বাবা মারা সন্তানদের জন্য কী করেন, কতটা করেন, জীবনে সর্বস্ব দিয়ে করেন। কিন্তু একটা সময় গিয়ে সন্তানরাও তাদের সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে যান, কিন্তু বাবা মায়ের কথা স্মরণ রাখেন না। সেরকম দিন যেন আমাদের কারো জীবনে না আসে, এবং তার জন্য যা করণীয়, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে যে প্রকৃতির কিন্তু একটা নির্মম প্রতিশোধ অনেক ক্ষেত্রেই থাকে। সেই প্রতিশোধের নির্মম শিকার যেন আমরা না হই, এবং যার সুযোগ আছে পারিবারিকভাবে তিনি ব্যবস্থা করবেন। পারিবারিকভাবে না থাকলেও এখন বাংলাদেশে এই যে তৈরি হচ্ছে একটা আধুনিক রিটায়ারমেন্ট হোমস, এরকম আরও হয়তো করবার জন্য আমরা যাদের সামর্থ্য আছে তাদের অনুরোধ করব, সেই সব সুযোগ সুবিধাও যেন আমরা আমাদের প্রবীণদের জন্য, বয়োবৃদ্ধদের জন্য, বাবা মায়ের জন্য নিই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।